স্যামসাং গ্যালাক্সি S25 FE ফ্যান এডিশন। অনেক ফ্যান এমনই রয়েছেন যারা স্যামসাংয়ের একেবারে টপ এন্ড ডিভাইস কিনবেন না, বাট ওরকম ধরনের পারফরমেন্সই চান কিন্তু তুলনামূলকভাবে কম দামে। আজকের ভিডিওটা তাদের জন্য। এই স্মার্টফোনটার রিভিউর জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছে আমাদের চ্যানেলে এবং আপনাদের বেশ আগ্রহ রয়েছে এই ডিভাইসটা নিয়ে। ডিজাইন ওয়াইজ এই ডিভাইসটা দেখতে কিন্তু হুবহু লাগে স্যামসাং গ্যালাক্সি S25 প্লাসের মতোই। হ্যাঁ, সেরকমই লাগে। রিয়ার প্যানেলের ডিজাইন, বডি ফ্রেম, সামনে দেখে সব কিছু মোটামুটি সেরকম একটা ভাইব দিতে পারে। তাছাড়া স্যামসাংয়ের একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতো একটা প্রিমিয়াম ফিল দিতে পারে। মূলত স্যামসাং তাদের এই FE এই সিরিজটাতে মোটামুটি দেখা যায় যে একদম ফ্ল্যাগশিপ কিলার টাইপের জিনিসপত্র দিয়ে নিয়ে আসে, তুলনামূলকভাবে কিছুটা কম দামে, মানে ফ্ল্যাগশিপের চাইতে কম দামে, বাট ওই ধরনের স্পেকে অফার করতে চায়। এখন এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে দুইভাবেই চলে আসছে, গ্রে মার্কেট, অফিসিয়াল মার্কেট। আজকে আমরা কথা বলছি একটা অফিসিয়াল ডিভাইস নিয়ে, সুতরাং দামটা অফিসিয়াল প্রাইসের মতোই হবে। আচ্ছা, কত কি দাম আছে সেটা নিয়ে একটু পরে কথা বলি আপনাদের সাথে, বাট ডিভাইসটার কি অবস্থা চলুন সেটা একটু ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল যেটা বললাম, প্লাসের মতোই ডিজাইন আপনাদের কাছে মনে হবে, তবে এই ফোনের হ্যান্ডফিল বেশ ভালো, এক হাতে নিয়েও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। আর বডি ফ্রেমে আর্মর অ্যালয় রয়েছে, রিয়ার প্যানেল অ্যান্ড ফ্রন্ট প্যানেলকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। IP68 এর রেটিং রয়েছে। ডিভাইসটা মোট 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে মার্কেটে। স্যামসাং এর ডিভাইস অনেকেই পছন্দ করে থাকেন তাদের ডিসপ্লের কারণে। এই ফোনটাতেও কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে রয়েছে, যেখানে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের যে প্যানেলটা তা মূলত LTPO AMOLED প্যানেল 2X and 120 Hz হাই রিফ্রেশ সাপোর্ট করে। আমাদের টেস্টিং এ 120 Hz পর্যন্ত ঠিকভাবে পুশ করছে মোস্টলি। কিছু অ্যাপের ক্ষেত্রে আমরা 90 Hz, কোনোটা 110 Hz এর মাঝে ঘোরাফেরা করতে আমরা দেখেছি। তবে আপনি হাই রিফ্রেশ রেটের ফিলটা অবশ্যই পাবেন, আর খুবই স্মুথ একটা ডিসপ্লে কালার রিপ্রেজেন্টেশন খুবই ভালো। HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে এখানে, আর 1900 নিটস পিক ব্রাইটনেস আছে, যা দিয়ে আপনি আউটডোরে ঠিকঠাকভাবেই দেখতে পাবেন, একদম স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যখন বাইরে বসে ছবিটাও তুলবেন তখনও সমস্যা নেই। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, আর ডিসপ্লের চিন বা বেজেল এরিয়াও বেশ ন্যারো। ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন লোয়ার চিনটা তুলনামূলকভাবে মোটা রয়েছে। হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে এর চাইতেও আরো ন্যারো বেজেলের আমরা ফোন দেখেছি। আর এর টপ সেন্টারে পাঁচল কাটআউট রয়েছে। এখন যেটা বলছিলাম, ডিসপ্লের কালার রিপ্রোডাকশন অনেক বেশি ভালো হওয়াতে এখানে যে কোনো কিছু দেখতে আপনাদের ভালো লাগবে, সেটা আপনি গেমিং করুন কিংবা ভিডিও দেখুন, সবকিছু মিলে আপনার কাছে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মনে হবে। তাছাড়া ওভারঅল ডিসপ্লের স্মুথনেস ভালো, খুবই স্মুথ একটা ডিসপ্লে, টাচ রেসপন্স ভালো, সবকিছু মিলে ঠিকঠাক আছে। আউট অফ দ্য বক্স গ্যালাক্সি S25 FE রান করছে অ্যান্ড্রয়েড 16-এ। 7টা মেজর আপডেট পাওয়া যাবে এই ডিভাইসটাতে, এবং One UI 8 রয়েছে। আমি পার্সোনালি One UI এর কারণেই স্যামসাং এর ডিভাইস ব্যবহার করি ডেইলি ড্রাইভার হিসাবে, কারণ One UI আসলে ওদের টপ এন্ড যে ফোনগুলো রয়েছে বা ফ্ল্যাগশিপ ফোনগুলো, সেগুলোর সাথে খুব দারুণ রেজাল্ট দেয়, খুবই স্মুথ, যে কারণে ভালো লাগে, এবং সেই বিষয়গুলো আপনি এখানে পাবেন। একই সাথে স্যামসাং এর টপেস্ট ফোনগুলোর যে AI ফিচার্সগুলো সবকিছুই এখানে পেয়ে যাবেন, যেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন ইজিলি। সার্কেল টু সার্চ থেকে শুরু করে নাও ব্রিফ, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, জেমিনাই, সবকিছুই আপনি মোটামুটি এখানে ব্যবহার করতে পারবেন। এবং দেখুন, এই যে আমি জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখলাম, আমি কোনো কিছু ট্রান্সলেট করতে যাচ্ছি, ট্রান্সলেট করতে পারছি। মানে সোজা কথা, আমরা বড় ভাইয়ে যে ধরনের ফিচার্স ব্যবহার করতাম আপনি এখানে সবকিছু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটার SoC হিসেবে রয়েছে Exynos 2400, আর স্টোরেজ টাইপ UFS 4.0, এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটা পাওয়া যাবে 8/256GB ভ্যারিয়েন্ট। স্যামসাং এর দাম রেখেছে 99,999 টাকা, মানে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকায় 8/256GB, এটাও যেমন টোটালি মেক সেন্স করছে না আমার কাছে। দ্বিতীয়ত আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা টোটাল ভিডিও দেখতে বুঝতে পারবো। এই চিপের চাইতে আমরা কি আর কোনো বেটার চিপ আশা করতে পারি, বা অন্য কিছু থাকলে সুবিধা হয়? আমার মনে হয় সুবিধা হতো যদি এখানে স্ন্যাপড্রাগন 8 এলিট থাকতো, সেক্ষেত্রে আরো বেশি সুবিধা হতো, এবং সেক্ষেত্রে যারা কিনা একেবারে গেমিং এর জন্য বা পারফরমেন্স সেটিভ ডিভাইসে চান, তাদের চাহিদাও খুব সহজে থাকতো। না, আমি বলছি না এই প্রসেসরটা পাওয়ারফুল না, এটাও যথেষ্ট পাওয়ারফুল একটা SoC, বাট স্টিল বাংলাদেশ মার্কেট বিবেচনায় দেখা যায় স্ন্যাপড্রাগনের একটা অন্য রকমের চাহিদা রয়েছে, এবং সেটাতেই মানুষের ভরসা একটু বেশি দেখা যায়। একটু আগেই বলছিলাম স্যামসাং এর One UI তাদের টপেস্ট ফোনগুলোর সাথে খুবই দারুণ রেজাল্ট দেয়। যারা একেবারে লো এন্ডের ফোনগুলো ব্যবহার করছেন, স্যামসাং এর One UI থাকলেও সেইখানে কিন্তু এই মজাটা পাবেন না যা উনি আসলে দিতে পারবে। এটা একদম একটা ট্রু ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আপনাকে ডেলিভার করে দেখাবে ডে টু ডে লাইফে যখন আপনি ব্যবহার করবেন। সেটা ওই AI ফিচার্স থেকে শুরু করে মাল্টিটাস্কিং, এট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন, সবকিছুতেই আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন এই ডিভাইসকে। না, রেগুলার ইউসেজে এটা ওরকম কোনো গরম হচ্ছে না, হালকা ওয়ার্ম হয়, যেটা খুবই স্বাভাবিক। ওই 35, 37, 34 এর মাঝে থাকে, যেটা একদম এই ডিসেন্ট জায়গায় আছে আমি বলবো। অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্টার, এট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন। র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো, 8GB র্যাম। 1 লক্ষ টাকায় অবশ্যই এটা কম মনে হয়, কিন্তু ওদের র্যাম ম্যানেজমেন্ট ভালো হতে ওই 8GB দিয়ে যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, এটাও ঠিক। কিন্তু যারা আরো বেশি র্যাম খোর 12GB দিয়ে আসলে পরে তাদের জন্য ঠিকঠাক হইতো আর কি। এই স্মার্টফোনে গেমিং টেস্টের জন্য আমরা শুরুতেই প্রেসার দিই গেনশন ইম্প্যাক্ট দিয়ে, যা স্মার্টফোনের উপরে খুব ভালো রকমের প্রেসার দিতে পারে, এবং সর্বোচ্চ সেটিংস বা সর্বোচ্চ FPS 60 FPS আমরা ট্রাই করি। 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে ডিসপ্লের এই এরিয়াতে আসলে 41 ডিগ্রির মতো এই পোর্শন
ভার্সনটাতে 39-40 এরকম আর কি। বাট ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করেছে বেশ ভালোই, এবং অ্যাভারেজে বলতে গেলে 54 মতো পেয়েছি, যেখানে আমরা মোস্টলি এইরকম সিমিলার প্রাইস পয়েন্টে বা এই এসওসিরও আসলে কিন্তু ওই লেভেলের ক্ষমতা থাকার কথা। সবকিছু মিলে আমরা আশা করছিলাম এটা 58-59 এর মাঝে তো থাকবেই, কিন্তু এটা মাঝে মাঝেই 53-54 এরকম 52 এসছে, এরকম মানে মোটামুটি একটু ওঠানামা করছিল। আর বলা যায় গেমিং টাইমে মোটামুটি ভালোই হিট জেনারেট করছে। গরমের সিজন হলে হয়তো এটা আরো একটু বেশি হিট জেনারেট করতো। পাবজির ক্ষেত্রে রেজাল্ট ভালো, কিন্তু লকড, মানে বুঝলাম না ক্যাপ করা কেন। এটা 60 FPS এ পাবজিতে প্লে করা যাচ্ছে স্মুথ এক্সট্রিমে, যেটা একটু দুঃখজনক। এটা অবশ্যই আনলক করার ব্যবস্থা করা উচিত ওদের, এবং সেটা বোধহয় ওরা করবে। তবে স্মুথ রেজাল্ট পাওয়া যায় পাবজিতে, আপনি পাবজিতে খুব স্মুথ রেজাল্ট পাবেন, সেখানে কোনো ধরনের ল্যাগ হিকাপের দেখাও পাইনি, আর এত বেশি হিট জেনারেট করতেও দেখিনি, এবং ফ্রেম রেটও স্টেবল ভাবে ধরে রাখতে পারছে। তাছাড়াও COD Asphalt 9 এই গেমগুলো প্লে করে দেখেছি, খুবই স্মুথ রেজাল্ট দিতে পারে এই ফোন। তাছাড়া এর ডিসপ্লেতে দেখতে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। আরেকটা ব্যাপার আপনার ভালো লাগবেই, তাহলে এর স্পিকারের সাউন্ড, স্টেরিও স্পিকার রয়েছে, এবং গেমিং টাইমে সেটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড, অলমোস্ট ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়। সো ওই জায়গাটা আবার ঠিক আছে। এখন ডেডিকেটেডলি 1 লক্ষ টাকায় গেমিং ফোন নিতে চাইলে, যে আপনি এমন একটা ফোন কিনবেন স্যামসাং এর, যেটা দিয়ে আপনি গেমিংই করবেন, গেমিং এর জন্যই চয়েস করতে চান, না, তাদেরকে আমি এটা রিকমেন্ড করছি না। যদি স্যামসাং এর একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন প্রয়োজন হয়, যার থেকে রেগুলার পারফরমেন্স আপনি চাচ্ছেন খুবই দারুণ, এবং AI এর ফিচার্সগুলো আপনি ওইভাবে ব্যবহার করতে চাচ্ছেন, এবং ডে টু ডে লাইফের যে কোনো পারফরমেন্স, সেটা ভিডিও এডিটিং হতে পারে, সে ধরনের কাজবাজগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, এরকম একটা ফোন দরকার, দেন ওকে। বাট ডেডিকেটেডলি গেমিং এর জন্য নট ওকে। তবে এটুকু শিওর করে বলা যায় স্যামসাং এর AI ফিচার্স আপনাকে ইমপ্রেস করবে। ও হ্যাঁ, এটার ভালো আর একটা বিষয় আছে, হ্যাপটিক ফিডব্যাকটা খুবই ভালো, বেশ টাইট স্ট্রং মনে হবে আপনাদের কাছে। ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল দিয়ে রাখছে, এই জিনিসটা আবার মানে বাজেট মানে দাম অনুযায়ী যাচ্ছে না। এটা আল্ট্রাসনিক আমি আশা করছিলাম, অপটিক্যাল হওয়ার কারণে এটা একটু ডিলে দেয়। আল্ট্রাসনিক হলে এটা আরো সুপার ফাস্ট হইতো। আচ্ছা, এরপরে রয়েছে কি ক্যামেরা। স্মার্টফোনটির রিয়ারে মোট 3টা শুটার আছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে OIS পাবেন। 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 12 মেগাপিক্সেলের শুটার আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে প্রিভিয়াস জেনারেশন থেকে। 8K 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে এই ডিভাইস, অ্যান্ড 4K 60 FPS বোথ সাইড রেকর্ড করতে পারে, মানে বোথ ক্যামেরা রেকর্ড করতে পারে। এটুকু শিওর স্যামসাং এর এই ফোনটা অনেকে চয়েস করবে এর ক্যামেরার জন্য। হ্যাঁ, এই ডিভাইসটার ক্যামেরা পারফরমেন্স যথেষ্টই ভালো, এবং বড় ভাইদের বেশ কাছাকাছি একটা রেজাল্ট সে দিয়ে ফেলতেছে, যেখানে আমরা শার্পনেস, ডিটেল একেবারে অন পয়েন্টে দেখি, প্রপার লাইটিং কন্ডিশনে। সেই সাথে স্যামসাংয়ের যে নিজস্ব একটা টোন, সেটা কিন্তু এখানে রয়েছে, ভাইব্রেন্ট টাইপের একটা কালার দেয়, যে ব্যাপারটা আপনারা এখানে পাবেন। এবং ডায়নামিক রেঞ্জ সত্যি খুবই ভালো, যথেষ্ট ওয়াইড। কর্নার এরিয়াগুলোতেও আপনারা ডিটেল ভালো পাবেন। দেখুন, আমরা ছবি একটু জুম করেও দেখাচ্ছি, সেই জায়গাগুলোতেও কিন্তু ভালো ডিটেল ধরে রাখতে দেখা যাচ্ছে এর মেইন ক্যামেরাকে। লো লাইট পারফরমেন্সে কিছুটা স্ট্রাগল করে মেইন ক্যামেরা, তবে আপনি নাইট মোড অন করে নিলে তখন ভালো আউটপুট আসে। নর্মালি যেটা হয়, আলো কম থাকে, গ্রেইনের পরিমাণ বেশি মনে হয়, যা নাইট মোডে নিলে পরে অনেকটা বেটার আউটপুট দেওয়ার ট্রাই করে। আলো কিছুটা বাড়িয়ে দেয় এবং নয়েজ গ্রেন কাট করে কিছুটা সফট হলেও এই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ। আর মোস্টলি এর ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে মানে দিতে গেলে আমার মনে হয় না আর ঘষা মাজা করার প্রয়োজন আছে, এরকম টাইপের ছবি আপনাকে দিচ্ছে। বেশ ক্রিস্প অ্যান্ড ব্রাইট টাইপের ছবি দেয় প্রপার লাইটিং কন্ডিশনে। আর পোর্ট্রেট মোডে আপনারা 3টা ফোকাল লেন্থের ছবি তুলতে পারবেন, 1x 2x অ্যান্ড 3x এ। 3x 2x এর ছবি আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অনেক বেশি মানে ন্যাচারালের কাছাকাছি চলে আসছে, আর এজ ডিটেকশন যথেষ্ট ভালো। সেই সাথে হিউম্যান স্কিন টোনটাও একটু টুইক করে প্রেজেন্ট করে, বাট দেখতে ভালো লাগছে। এটা ওভার শার্পেনিং বা খুব বেশি সফট এরকম কোনো প্রবলেম পাইনি আমি এখানে। লো লাইটেও কিন্তু এর পোর্ট্রেট মোড আপনাদের কাছে ভালো লাগবে, ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের কাছাকাছি একটা পারফরমেন্স করতে পারে। আমি একদম টপেস্ট ফোনগুলোর সাথে ওর কম্পেয়ার করছি না, বাট ফ্ল্যাগশিপ কিলার যে ক্যামেরা ফোনগুলো হয়ে থাকে তাদের সাথে কম্পিটিশন নিতে গেলে বেশ ভালো রকমেরই কম্পেয়ার দেয়। আর আলট্রা ওয়াইড শুটারটা এখানে 12 মেগাপিক্সেলের রয়েছে, যা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে ডিটেল অনেকটা পিছিয়ে পড়ে, ইভেন ডায়নামিক রেঞ্জেও কিন্তু কিছুটা পিছিয়ে পড়বে, অতটা ওয়াইড না মেইন ক্যামেরার মতো। তবে দিনের আলোতে বা যখন সানলাইট ভালো থাকে তখন ছবি তুললে আপনারা আউটপুট অনেক বেশি ভালো পাবেন। লো লাইটে এটা স্ট্রাগল করে, মেইন ক্যামেরা লো লাইটে নাইট মোডে ভালো রেজাল্ট যতটা দেয়, এইটা আবার ততটা পেরে ওঠেনি। কিন্তু একেবারে ন্যাচারাল যে টোন ওইটা আপনি খেয়াল করবেন, একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দেয়, তবে ওই চাইনিজ ফোনগুলোর মতো অনেক বেশি মানে ফর্সা করে ফেলে, স্মুথ করে ফেলে, ওরকম কোনো প্রবণতা নেই এখানে। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার 4K 60 FPS এর ভিডিও স্যাম্পল। যেমনটা আপনারা দেখছেন, এই ফোনটা দিয়ে আপনি চাইলে হ্যাঁ ব্লগিং এর কাজ চালাতে পারবেন। ওইখানে মোটামুটি একটা হাইলাইট রয়েছে, মাথার উপরে একটা রয়েছে, ফেস, সবকিছু মিলে কিন্তু বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে। তাছাড়া স্কিন টোন এবং শার্পনেস ডিটেল ঠিক আছে, স্ট্যাবিলিটিও মোটামুটি ওকে আছে। আর এই মুহূর্তে যে সাউন্ড আপনারা পাচ্ছিলেন অবশ্যই এই স্মার্টফোন থেকে পাচ্ছিলেন। রিয়ার ক্যামেরাও সেম ভাবে ভিডিওতে ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ, লেন্স সুইচিং এর ব্যাপারটা অত বেশি স্মুথ না ঠিকই, তবে রিয়ার ক্যামেরায় আপনি 4K 60 FPS এর ভিডিও যথেষ্ট ভালো পাবেন। যদি ব্লগিং বা ভিডিও শুট করার প্ল্যান থাকে স্মার্টফোন দিয়ে, এই ফোনটা দিয়ে মানে এটা যদি নিতে চান, সেক্ষেত্রে আপনি এই কাজও করবেন, আপনি খুশি হবেন বা আপনার ভালো লাগবে। আমরা এক্সপোজার ব্যালেন্সও দেখলাম ঠিকভাবে করতে পারছে, শার্পনেস ডিটেল ভালো, আর OIS EIS বোধ কাজ করাতে এটার স্ট্যাবিলিটিও যথেষ্ট ভালো আছে। 8K 30 FPS টাতে কিছুটা জিটারিং আছে, যেটা হয়তো বা খুব একটা কাজে লাগবে না মোস্টলি আপনাদের। এখন ক্যামেরাটা 1 লক্ষ টাকায় ওকে আছে আমি বলবো, এরকম জায়গায় আমরা আরও একটু এক্সপেকটেশন রাখি, আইদার এই ফোনটার দাম আরও কিছুটা কম, সেটা হয়তো আরও মানে 7-8
1000 টাকার মতো কম হলে পরে তখন কি আমার মনে হতো পারফেক্ট জায়গায় আছে। আর বাকি থাকে কি নেটওয়ার্ক রিসিপশন, প্রয়োজনীয় সেন্সর্স, হ্যাঁ সেগুলো একদম পারফেক্টলি ওয়ার্ক করছে। সেই সাথে ব্যাটারির ব্যাপারটা থাকে 4900 mAh অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। স্যামসাং এখন পর্যন্ত সিলিকন কার্বনের দিকে যাচ্ছে না, যায়নি, গেলে হয়তো আমরা আরও বড় ব্যাটারি দেখতাম এখানে। তারপরেও আমি রেগুলার ব্যাটারি হিসেবে আরও একটু বড় ব্যাটারি এক্সপেক্ট করছিলাম। এখন এই ব্যাটারিটা থেকে আপনি সর্বসা করলে 7 ঘন্টার মতো এসওটি পাবেন, হেভি ইউজার হয়ে থাকলে আরও কিছুটা কম পাবেন। আবার ব্রাইটনেস অনেকে অনেক রকম রাখে, সেটাও একটা ম্যাটার করে। সে যাই হোক, 45 ওয়াটের যে চার্জিং সিস্টেমটা রয়েছে ওইটা দিয়ে এই ডিভাইসকে চার্জ করতে 0 to 100% করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো আপনার সময় লাগবে একদম ফুল চার্জ করতে আর কি। এই আর হয়েছে কি ব্যাটারিটা একটু ছোটো হওয়াতে ফোনটা অনেক বেশি হেভি মনে হয় না, ওরকম একটা ব্যাপার আছে। আর যদি এরভাবে বুঝিয়ে বলি যে রেগুলার একজন ইউজার সে যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করলে আপনি একদিন ঠিকভাবে ব্যবহার করতে পারবেন আর কি, ওটা নিয়ে সমস্যা নাই। কিন্তু একটু হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে চার্জ করা লাগবে, এটা শিওর, দিন শেষ হওয়ার আগেও হয়তো। এখন টোটাল ফোনটার বিষয় ছিল এই, আপনাদের কাছে কেমন লেগেছে স্যামসাং গ্যালাক্সি S25 FE কমেন্ট করে জানাবেন। আপনাদের রিকোয়েস্টের ভিডিও ফাইনালি নিয়ে আসলাম, এই জন্য একটা ধন্যবাদও জানাতে পারেন। আর স্যামসাং আর একটু কম দামে রাখলে আমি আরও বেশি খুশি হয়ে যেতাম, এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের বলি কেন, সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো, দেখা হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।